এত বৃষ্টি যে হাঁসগুলো উঠোনে নামতে চাইছে না, সকাল থেকে ঘরের কোনায় বসে আছে। পুকুরের পানি তো রাস্তায় উঠে এসেছে। কাল রাতে একটুও বৃষ্টি থামেনি। এভাবে চললে তো খুব মুশকিল হবে আমাদের। তার উপরে গোয়াল ঘরের দিকটায় কাদা জমে গেছে, গরুগুলো পা রাখতে পারছে না ঠিক মতো। এবার ধানটা কি হবে কে জানে। গত বছর ভালো ফলন হয়েছিল, তাই একটু আশা করেছিলাম এবারও। কিন্তু এই বৃষ্টি দেখে মনে হচ্ছে সব ভেসে যাবে। তবে মন খারাপ করলে তো আর বৃষ্টি থামবে না, যা হওয়ার হবে। আমরা তো চেষ্টা করতে পারি শুধু। চেষ্টা তো করতে হবে, কিন্তু তোমার ছেলেটাকে একবার দেখো। সকাল থেকে জানলার ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে কে জানে। না কোনো কাজ করছে, না কারোর সাথে কথা বলছে। ছেলেটা দিন দিন কেমন চুপচাপ হয়ে যাচ্ছে। আমি বলি কাঠ আনতে, সেদিকে কান দেয় না। ভাত খেতে ডাকি, বলে খিদে নেই। কি যে হয়েছে ছেলেটার। ছেলের বয়স হয়েছে, এই বয়সে মনের ভেতরে অনেক কিছু চলে। জোর করে কথা বলালে হয় না। সময় দাও, নিজে থেকেই বলবে। আমিও তো তোমার বাবার বাড়িতে প্রথম যেদিন গিয়েছিলাম, একটা কথাও বলতে পারিনি। মনে আছে তোমার? তোমার মা চা দিয়েছিল, আমি কাপটা ধরেছিলাম উল্টো করে, তুমি পেছন থেকে হাসছিলে। সেটা আর মনে করে দিও না। তোমার সেই চেহারাটা এখন আমার মনে পড়লে না হাসি পায়। কিন্তু সুজনের ব্যাপারটা অন্যরকম। ছেলেটা কিছুতেই কারোর সাথে মন খুলে কথা বলে না। আমার খুব ভয় হয় জানো। এভাবে চুপচাপ থাকলে তো ওরই কষ্টটা বাড়বে। ঠিক হবে সব, একটু ধৈর্য ধরো। আরে খবর ভালো না, খালের পানি রাস্তায় উঠে গেছে। পশ্চিম পাড়ার 2টা বাড়ি ইতিমধ্যে ডুবে গেছে। লোকজন স্কুলে আশ্রয় নিচ্ছে, এদিকেও আসতে পারে পানি। রাত পড়লেই বুঝবি। আমি তোকে বলতে এলাম, একটু আগে থেকে ব্যবস্থা করে রাখ। রহিমের বাড়ির পেছনের তাল গাছটার গোড়া পর্যন্ত পানি উঠেছে। সেটা দেখলে বুঝবি অবস্থাটা কতটা খারাপ। বুঝতে পারছি পরিমলদা, সকাল থেকেই দেখছি পুকুরের পানি বাড়ছে। গরুগুলোকে উঁচু জায়গায় বেঁধে রেখেছি, ধানের বস্তাগুলো চালের নিচে তুলে দিয়েছি। কিন্তু রান্নাঘরটা তো নিচু জায়গায়, সেটা নিয়ে চিন্তা হচ্ছে। ওখানে পানি ঢুকলে চুলায় আগুন জ্বালানো যাবে না, তখন রান্না বান্না কিভাবে হবে? তোর ছেলে সুজনকে বল বাঁশ কেটে একটা মাচা বানাতে। রান্নাঘরের ভেতরেই উঁচু করে একটা তাক বানানো চুলা বসানো যাবে। এই আমাদের বাড়িতেও করেছি আগে একবার, কাজে দিয়েছিল। আর শোন, এই খাবারের জিনিসপত্র যা আছে সব উঁচুতে তুলে রাখ। পানি একবার ঢুকলে ভাত ডাল সব নষ্ট হয়ে যায়। তোর বৌদিকে বল চালের বস্তা তেলের কৌটা আগেই সরিয়ে রাখতে। ঠিকই বলেছ। এই সুজন, এদিকে আয় তো। পরিমলদার সাথে মিলে একটু বাঁশ কাটতে হবে। আগামীকাল সকালেই মাচা বানাতে হবে রান্নাঘরে। তুই একটু আগে থেকে বাঁশ মাপ করে রাখ, ভোর হলেই কাজে লেগে পড়বো আমরা। বাবা, বাঁশ তো আছে পেছনের ঝাড়ে। কয়টা লাগবে? 4টা হলে চলবে নাকি 6টা কাটবো? 6টা কাটো, 4টাই মজবুত হবে না। পানি যদি আরো বাড়ে মাচায় জোর লাগবে। এই দড়ি দিয়ে ভালো করে বাঁধবি, তার দিয়ে না। হ্যাঁ, তারে মরচে ধরে পরে দুর্বল হয়ে যায়। কমলা কাকিমা, আমি মেঘলা। আমাদের গ্রামে পানি অনেক বেড়ে গেছে। মামা বললেন আপনাদের বাড়িটা তো উঁচু জায়গায়, কয়েকদিন থাকলে সুবিধে হবে। কয়েকদিন কষ্ট দেব আপনাদের, পানি নামলেই চলে যাব। আপনাদের কোনো অসুবিধে হলে বলবেন, আমি অন্য কোথাও চলে যাব। মামা আরো 2 দিন থাকবেন, তারপর উনিও চলে যাবেন। কষ্ট কিরে মা, বর্ষার দিনে মানুষই তো মানুষের ভরসা। এসো এসো, ভেজা কাপড়ে দাঁড়িয়ে থেকো না। ভেতরে এসো, কাপড় বদলাও, আমি চা বসাই। তোমার মামাকেও বলো ভেতরে আসতে। এই বাড়িতে জায়গার অভাব নেই, যতদিন খুশি থাকবে, কোনো তাড়াহুড়ো নেই। তুমি তো আমার পরিচিত মানুষের মেয়ে, তোমাকে ফিরিয়ে দেব এমন মানুষ আমি না। অনেক ধন্যবাদ কাকিমা। নৌকায় আস্তে আস্তে পুরো ভিজে গেছি, ঠান্ডাও লাগছে একটু। এই নাও, পানি খাও। অনেকক্ষণ নৌকায় ছিলে নিশ্চয়, তেষ্টা পেয়ে থাকবে। চা আসছে একটু পরে। নৌকার রাস্তায় কেমন ছিল পানি? অনেক কষ্ট হয়েছে নিশ্চয়। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, তবে একটু কমেছে আগের চেয়ে। ধন্যবাদ। হ্যাঁ, অনেকক্ষণ নৌকোয় ছিলাম। রাস্তায় চেহারা নেই, সব পানি। কোথায় রাস্তা কোথায় জমি কিচ্ছু বোঝা যাচ্ছে না। মামা চিনে চিনে নৌকা চালিয়েছেন, নইলে তো হারিয়ে যেতাম। যাক, ভালো করে এসেছো। এখন একটু বিশ্রাম নাও,
রাতে ভাত ডাল খাবে আমাদের সাথে। কাল সকালে দেখা যাবে কি করা যায়। বাবা, এই যে দেখি পানির উপরে 5 তারা হোটেল বানাচ্ছ, বন্যায় মাচার উপরে চুলা বসানো, এটাই একমাত্র আমাদের গ্রামেই সম্ভব। শহরের লোকেরা শুনলে বলবে আমরা পাগল হয়ে গেছি, তো আমরা জানি এটাই জীবন, এভাবেই চলে আমাদের। হরেন, তোর ছেলে কিন্তু বাঁশটা সোজা কাটছে, মন্দ না। পরিমল কাকা, হোটেল না, এটা টিকে থাকার লড়াই। বাবা বলেছেন বাঁশগুলো শক্ত করে বাঁধ, যাতে পানি আরো বাড়লেও মাচা টিকে থাকে। আমি উপরে মাটির চুলা বসাবো, চালের ফাঁক দিয়ে ধোয়া বেরিয়ে যাবে। পাশে কাঠ রাখার জায়গাও করে দিচ্ছি, মা যেন রান্না করতে পারেন অন্তত। আর একটু জায়গা রাখবো থালা বাসন ধোয়ার জন্য। তোর বাবা তো ভালো ইঞ্জিনিয়ার বানিয়ে দিল তোকে, হ্যাঁ? হরেন, তোর ছেলে তো কাজের ছেলে। দেখি কতদিন এই হোটেল টেকে। আমিও নিয়মিত এসে এই খাবারের রিভিউ দেব। তবে শোন সুজন, এই চুলার পাশে পানির বালতি রাখবি একটা। মাচার উপরে আগুন নিয়ে কাজ সাবধানে করবি বাবা। আর বাঁশের মাথাগুলো ঠিক মতো ঘষে নিবি, নইলে কারো হাতে ফোঁড়া হয়ে যাবে। পরিমলদা, তুমি চিন্তা করো না, সুজন ভালো করেই বানাচ্ছে। আমি নিচে থেকে ধরে আছি, ওপরে ও বসে আছে, দুজনে মিলে করছি। আর কমলা বলেছে চুলার পাশে একটু জায়গা রাখতে, যাতে মশলাপাতি রাখা যায়। বাবা, এই পাশটাই আরেকটা বাঁশ দিলে ভালো হয়, তবে মাচাটা আরো চওড়া হবে, দুজন একসাথে দাঁড়াতে পারবে। দুজন? কে কে দাঁড়াবে রে? মা আর মানে যে কেউ আর কি। রান্নায় সাহায্য করতে গেলে তো জায়গা লাগবে। বুঝেছি বুঝেছি, বেশি বলতে হবে না। কাকিমা, এতদিন বন্যার সময় শুধু চাল ডাল আর একটু আলু ভাজা খেয়ে কাটিয়েছি। এবার যখন এখানে আছি, একটা অন্যরকম কিছু বানালে কেমন হয়? আমি একটা জিনিস বানাতে পারি, চিকেন মোমো। পাশের বাড়ি থেকে একটু মুরগি পাওয়া গেলেই বানানো যায়। ময়দা তো আছেই, আদা পেঁয়াজ রসুন পুর বানাবো, ভাপে সেদ্ধ করব। আমাদের পাড়ায় একজন শিখিয়েছিল, তারপর থেকেই মাঝে মাঝে বানাই। মোমো? সেটা কি জিনিস? আমি তো কখনো খাইনি, নাম শুনেছি বাজারে। ময়দার পাতলা খোলের ভিতরে মুরগির কিমা দিয়ে পুর ভরে ভাপে সেদ্ধ করা হয়, একটু চাটনি দিয়ে খেতে হয়। খুব মজা কাকিমা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সত্যি আমিও মোমো বানাতে শিখতে চাই অনেক দিন ধরে। ইউটিউবে দেখে দেখে রেসিপি নোট করে রেখেছি, কিন্তু কখনো বানানো হয়ে ওঠেনি। একা একা বানাতে সাহস পাইনি আর কি। তুমি যদি বানাও আমিও হেল্প করব, একসাথে বানালে মজাও হবে, বাবা মাও খুশি হবে নতুন কিছু খেতে পেলে। তাহলে তো খুব ভালো, আমি পুর বানানোটা শেখাবো, তুমি ময়দার খোল বানাবে। ভাপ দেওয়ার জন্য একটা বড় হাঁড়ি লাগবে, তার উপর একটা ঝাঁঝরি। কাকিমার কাছে নিশ্চয়ই আছে। আর হ্যাঁ, সয়া সস না থাকলেও চলবে, আমি সেটা ছাড়াই বানাতে পারি। একটু ভিনেগার পেলে ভালো হয়, না হলেও চলবে, লেবু দিয়ে কাজ চালিয়ে নেব। ঝাঁঝরি হাঁড়ি আছে, তোমরা বানাও, আমি দেখি কেমন হয়। ময়দার কৌটোটা উপরের তাকে রাখা আছে, নামিয়ে নিও। মেঘলা, মুরগিটা আমি পাশের বাড়ি থেকে এনে দিচ্ছি। কতটুকু লাগবে? পুরো একটা না অর্ধেকটা হলে চলবে? অর্ধেক হলেই যথেষ্ট, বেশি মাংস দিলে পুর ভারী হয়ে যাবে, হালকা রাখতে হয়। এই এই, এত মরিচ দিচ্ছ কেন? পুরে তো একটু ঝাঁঝ থাকবে ঠিকই, কিন্তু ঝাল এত দিলে কেউ মুখে তুলতে পারবে না। কাকিমা ঝাল খেতে পারেন না, এটা তো জানো। আর কাকাও তো বেশি ঝাল পছন্দ করেন না। একটু মাপ মতো দাও, রান্নার মাপটা জানা জরুরি। তুমি ইউটিউবে রেসিপি দেখেছো, সেখানে কি এত মরিচ দিতে বলেছে? ঝাল ছাড়া মোমো খাওয়া যায় নাকি? আমি যতবার শহরে গিয়ে মোমো খেয়েছি ততবার ঝাল চাটনি দিয়ে খেয়েছি। ঝাল না হলে স্বাদটাই আসে না। তুমি যদি কম ঝাল চাও তাহলে তোমার আর মায়ের অংশ আলাদা করে রাখো, আমি আমার অংশে বেশি মরিচ দেব। এটা আমার পেটের ব্যাপার, তুমি ভেবো না। তাহলে 2 রকম পুর বানাতে হবে, একটু বেশি কাজ হবে না? যাক, বাদ দাও, তোমার জন্য আমি আলাদা করে বানিয়ে দেব। তারপর বলো না যে পেট জ্বলছে। আচ্ছা, এই আদাটা একটু বেটে দাও তো, তোমার হাতের জোর বেশি, আমি পারছি না ঠিক মতো। আর পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কাটবে, বড় টুকরো হলে পুরে ভরতে অসুবিধে হয়।
দাও, আমি বেটে দিচ্ছি, আর পেঁয়াজও কেটে দেবো। তুমি ময়দাটা মাখো ততক্ষণে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আচ্ছা ময়দায় কি একটু নুন দিতে হয়, না প্লেন পানি দিয়ে মাখলেই চলবে? একটু নুন দিতে হয়, খুব অল্প। আর পানি হালকা গরম হলে ভালো, ময়দা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখি তুমি কেমন মাখো, তারপর বলবো ঠিক হয়েছে কিনা। এটা পরীক্ষা নাকি? পরীক্ষাই বলতে পারো, ফেল করলে কিন্তু আবার মাখতে হবে। দেখেছো পরিমলদা, আমার ছেলেটাকে আগে কোনোদিন রান্নাঘরে ঢুকতো না। বলতাম কাঠ আনো, বলতো পরে দেব। পানি আনো বলতাম, বলতো একটু পরে। আজ দেখো সকাল থেকে রান্নাঘরে মাচায় বসে আছে, আদা মরিচ ময়দা সব মাখছে বাড়ছে। কার জন্য এত উৎসাহ সেটা বুঝতে তো আর পণ্ডিত হতে হয় না। একটু মনে লাগছে আমার, সত্যি বলছি। আমি রোজ যে রান্না করি সেটার কোনো দাম নেই। বৌদি, রাগ করো না, ছেলে বড় হয়েছে, এটাই স্বাভাবিক। তোমার রান্নাঘরে তো সে বাচ্চা থেকেই ছিল, সেটা সে আলাদা করে বোঝে না। কিন্তু নতুন কেউ এলে একটু আলাদা লাগে, সেটাই তো মায়া। বর্ষার পানিতে শুধু মাছ না বৌদি, মনও ভাসে। তবে চিন্তা করো না, তোমার ছেলে তোমাকে বলেনি। মায়ের রান্না আর মায়ের যত্ন কেউ ভুলতে পারে না, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার ছেলেটাও তো বিয়ের পরে একটু বদলেছিল, তারপর আবার ঠিক হয়ে গেছে। মায়ের কাছেই ফেরে সবাই। তোমার কথা একটু সান্ত্বনা পাই পরিমলদা, কিন্তু মনটা কেমন করে। ছেলেটা বড় হয়েছে সেটা মেনে নেওয়া তো সহজ নয় মায়ের পক্ষে। তুমি বরং ওদের বানানো ওই মোমোটা খেয়ে দেখো, খারাপ হলে বকবে, ভালো হলে প্রশংসা করবে। মায়ের কাজ তো এটাই। জীবনে প্রথমবার রান্নাঘরের মাচার ওপরে নিজে রান্না করলাম দাঁড়িয়ে, নিচে পানি উপরে ভাপ। এরকম অভিজ্ঞতা তো কারোর সহজে হয় না। আমাদের গ্রামে বন্যা হলে সবাই শুকনো মুড়ি খায়, এভাবে রান্না করার কথা কেউ কখনো ভাবেনি। তোমার মা বাবা সত্যিই অসাধারণ, এভাবে সব ব্যবস্থা করে রেখেছেন। মাচাটাও বেশ মজবুত হয়েছে, একটুও নড়ছে না। এই স্মৃতিটা তো ভোলার না। বন্যার রাতে মাচার উপরে বৃষ্টির শব্দের মধ্যে মোমো বানানো, এটা কেউ বিশ্বাসই করবে না পরে বললে। আমি ভাবতে পারিনি যে এরকম একটা কঠিন সময় এত সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে। তুমি না এলে এই রাতটা শুধু চিন্তাই কাটতো। বাইরে বৃষ্টির শব্দটা শুনতে এখন আর খারাপ লাগছে না, আগে লাগতো। হয়ে গেছে মনে হয়, ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ হয়ে গেছে, দেখো কেমন ফুলে উঠেছে। ডাকো সবাইকে। মা বাবা, খাবার তৈরি। আসছি আসছি, পরিমল দাকেও ডাকি। ডাকো বাবা, উনি না হলে মজা নেই। আমাকে ডাকতে হবে না, গন্ধ পেয়ে নিজেই চলে এসে। বর্ষার রাতে এমন গন্ধ পেলে ঘরে বসে থাকা যায়? দেখি কেমন হয়েছে আমাদের মোমো। আমি কিন্তু সত্যিটা বলবো, ভালো না হলে বলবো ভালো হয়নি। বলবেন কাকিমা, আমি শুনবো। সমালোচনা না হলে রান্না ভালো হয় না। কাকা, মোমোটা ঠিক শহরের মোমোর মতো হয়নি। শহরে যেগুলো খেয়েছিলাম সেগুলো পুরো আরেকটু মসৃণ ছিল, আর চামড়াটা আরেকটু পাতলা ছিল। তবে প্রথমবারের চেষ্টা হিসেবে খারাপ হয়নি। আসলে শহরের চেয়ে এটা বেশি ভালো লেগেছে আমার, কারণ কাল রাতে এত কষ্ট করে মোমো বানালাম, আর তুমি বলছো শহরের মতো হয়নি? তাহলে আর কষ্ট করার দরকার ছিল না, শহর থেকেই আনিয়ে নিতে। আমি গ্রামের মেয়ে, আমার রান্না তো গ্রামের মতোই হবে। শহরের স্ট্যান্ডার্ড আমি কোথা থেকে আনবো? এত রাত জেগে বানালাম, হাত ব্যথা হয়ে গেছে ময়দা মেখে, আর তুমি পেছনে গিয়ে এসব বলছো? মেঘলা, একটু শোনো। আমি কাকার কাছে যা বলেছিলাম, মানে তুমি পুরোটা শোনোনি। আমি বলতে চেয়েছিলাম যে শহরের মোমোর চেয়ে এটা অনেক ভালো হয়েছে, কারণ এটাই যে যত্ন আছে সেটা শহরের দোকানে পাওয়া যায় না। আমার কথা বলার ধরনটাই খারাপ, আমি জানি। মনের কথা ঠিকমতো বলতে পারি না কখনো। তুমি কষ্ট পেয়েছো, সেটা আমার দোষ। আমি আগে খারাপ তারপর ভালো দিকটা বলতে চাই, এই অভ্যাসটা আমার সমস্যা। আমি একটু বেশি অভিমান করে ফেলেছিলাম, পুরো কথাটা না শুনেই রেগে গেলাম। এটা আমার ভুল ছিল। তোমার কথার ধরন আমি বুঝতে পারিনি। তুমি সোজা মানুষ, ঘুরিয়ে কথা বলতে পারো না।
কিন্তু আগে পুরো কথা বলতে শেখো, তারপর থামবে। মাঝখানে থেমে গেলে মানুষ তো ভুল বুঝবে। আর ভালো কথাটা আগে বলবে, তারপর যা বলার বলবে। এরপর থেকে পুরো কথা একসাথে বলবো, প্রতিজ্ঞা করছি। আর ভালো কথা আগে বলবো, হ্যাঁ? দেখি কতদিন রাখতে পারো এই প্রতিজ্ঞা। তোমাকে চিনেছি মাত্র কয়েকদিন, কিন্তু এটুকু বুঝেছি তুমি মনে যা ভাবো মুখে উল্টোটা বলো। এত তাড়াতাড়ি চিনে ফেললে? বন্যার সময় মানুষ তাড়াতাড়ি চেনা যায়, কঠিন সময় আসল রূপটা মানুষের বেরিয়ে আসে। এ কি, বন্যার মধ্যে এমন খাবারের গন্ধ কোত্থেকে আসছে? এই আমি তো ভাবলাম কেউ হয়তো শহর থেকে কিছু আনিয়েছে। এটা তো ঘরেই বানানো, সুজন আর মেঘলা মিলে বানিয়েছে। বাবা বাবা, বন্যার বছরেও যে এমন উৎসব হতে পারে তা ভাবিনি তো কোনোদিন। আমাকে আর একটা দাও তো, একটাই পেট ভরছে না। বৌদি, তুমিও খাও, দাঁড়িয়ে দেখো না শুধু। পরিমলদা, নাও নাও, সবাই খাও। ছেলে আর মেঘলা মিলে বানিয়েছে। আমি তো এই জিনিস আগে কোনোদিন খাইনি, কিন্তু স্বীকার করতেই হবে, ভালো হয়েছে। বন্যায় ফসল নষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মন যখন ভালো থাকে তখন সব কিছু সহ্য করা যায়। আজ মনটা অনেক দিন পরে ভালো আছে। আমিও খেয়েছি, মন্দ হয়নি মেঘলা। তোমার হাতের গুণ আছে মা। আমার ছেলেকেও রান্না শেখাচ্ছ, সেটা ভালো। ও তো আমার কাছে কিছুই শিখতে চায় না। কাকিমা, তোমার কাছেও শিখবো। তোমার মাছের ঝোলের স্বাদ তো আমি ভুলতেই পারছি না, সেটা শেখাবে আমাকে? শেখাবো মা, অবশ্যই শেখাবো। কাকিমা, মামা কাল আসবেন, বলেছেন আমাদের গ্রামে প্রাণী কমেছে। কাল নৌকা নিয়ে আসবেন আমাকে নিয়ে যেতে। কয়েকদিন আপনাদের সাথে থেকে খুব ভালো লেগেছে। এই বাড়িটা আমার নিজের বাড়ির মতো মনে হয়েছে। কিন্তু বেশি দিন তো অন্যের বাড়িতে থাকা যায় না, মা বাবাও খুব চিন্তা করছেন। তুমি অন্য কেউ না মা, তুমি এই বাড়িরই মেয়ে হয়ে গেছো কদিনে। তোমার হাতের রান্না খেয়ে মন ভরে গেছে। সুজনটাকেও তুমি একটু চঞ্চল করে দিয়ে গেলে, সেটাও দেখছি। মন খারাপ করো না, পানি নামলেও তো মানুষের যোগাযোগ থাকে। তুমি যখন খুশি আসবে, এই বাড়ির দরজা তোমার জন্য খোলা। কাকিমা, আপনি এত ভালো, আমি আসবো, পাক্কা কথা দিচ্ছি। মেঘলা, এগুলো তোমার জন্য। ভোরে উঠে বানিয়েছি একা একা। তুমি যেভাবে শিখিয়েছিলে ঠিক সেভাবে বানানোর চেষ্টা করেছি। হয়তো তোমার মতো ভালো হয়নি, কিন্তু চেষ্টাটা আমার নিজের। আর সেদিন যে কষ্ট দিয়েছিলাম কথা দিয়ে, সেটার জন্য আমাকে মাফ করে দিও। আমি সত্যিই বলতে চেয়েছিলাম তোমার রান্না অসাধারণ ছিল। এই মোমোগুলো সে কথারই প্রমাণ। তুমি না শেখালে আমি বানাতেই পারতাম না। তুমি ভোরে উঠে একা বানিয়েছো? সত্যি? আমিও তোমাকে মাপ চাইতে আসলাম। সেদিন পুরো কথা না শুনে অভিমান করেছিলাম, ওটা আমার ঠিক হয়নি। তুমি মাপ করে দিও আমাকে। আর শোনো, মোমো বানানো তো শিখে গেছো, কিন্তু কথা বলাটাও প্র্যাকটিস করো। পরের বার কিন্তু দেখা হলে পরীক্ষা নেব, দুটোরই, মোমো আর কথা বলার। পরের বার মানে? তুমি আবার আসবে? বন্যা না হলেও আসবো। কাকিমা বলেছেন যখন খুশি আসতে, আর আমারও ইচ্ছে আছে আসার। কাকিমার মাছের ঝোলটা তো এখনো শেখা বাকি আছে। তাহলে অপেক্ষায় থাকবো। বেশি অপেক্ষা করাবো না, কথা দিচ্ছি। বর্ষার পানি যেমন একদিন নেমে যায়, তেমনি মন খারাপও বেশি দিন থাকে না। দেখো, আকাশটা কেমন পরিষ্কার হয়ে গেছে। কতদিন পর রোদ দেখলাম। এই বন্যা আমাদের ধান কমিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু ঘরে অনেক হাসি এনে দিয়েছে। ছেলেটাকে এত খুশি অনেক দিন দেখিনি। মেয়েটাও ভালো, মনে ধরেছে আমার। দেখা যাক সামনে কি হয়। আরে আমি বলিনি, বর্ষার পানিতে শুধু ফসল ভাসে না, কপালও খোলে মাঝে মাঝে। তোর ছেলের কপাল খুলতে শুরু করেছে মনে হচ্ছে। চুপ করো পরিমলদা, ও শুনে ফেলবে। শুনলেই ভালো, ছেলেটা তো নিজে থেকে কিছু বলতে পারে না। আমরাও যদি না বলি তাহলে কবে হবে?